ডেভ গ্রোলের স্মৃতিকথা দ্য স্টোরি টেলার এটা কিন্তু কোনো সাধারণ রকস্টারের বায়োগ্রাফি না, একদমই না। এটা আসলে টিকে থাকার গল্প, মানে ভেঙে পড়ার পর আবার ঘুরে দাঁড়ানোর আর মিউজিককে আঁকড়ে ধরে বেঁচে থাকার একটা জার্নি। বইটার একেবারে মূল কথাটা কিন্তু এটাই। দেখুন, এটা শুধু একটা কোট না, এটা ডেভ গ্রোলের পুরো জীবনের ফিলসফি। মানে আপনাকে যে ভয় পেলেই চলবে না তা কিন্তু নয়, ভয় পেলেও শুধু থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, তাই না? যখন মনে হয় সব শেষ, কিচ্ছু নেই, তখন আবার নতুন করে শুরু করার শক্তিটা আসে কোত্থেকে? গ্রুয়েলের জীবনটা যেন ঠিক এই প্রশ্নটারই একটা জীবন্ত উত্তর। আচ্ছা, তাহলে চলুন গল্পটার একেবারে শুরুতে ফিরে যাই। দেখা যাক কিভাবে মিউজিক তার জীবনের একটা আশ্রয় হয়ে উঠল। গ্রোয়েলের শুরুর দিনগুলো ঠিক এরকমই ছিল। ভাবুন একবার, একজন সিঙ্গল মাদারের কাছে বড় হওয়া, স্কুলে নিজেকে সবসময় একা মনে করা। এই সময়টাতেই পাঙ্ক রক তার কাছে একটা আশ্রয়ের মতো হয়ে ওঠে। তার কাছে মিউজিক কিন্তু ফেমাস হওয়ার জন্য ছিল না, ছিল নিজেকে খুঁজে পাওয়ার, টিকে থাকার একটা উপায়। বলা যায় পাঙ্ক রক ছিল তার বর্ম। আর এখান থেকেই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আসে। দেখুন, ট্যালেন্ট তো অনেকেরই থাকে, তাই না? কিন্তু গ্রোয়েল কাছে তার চেয়েও অনেক বেশি জরুরি ছিল প্যাশন। ওই যে একবার ফেল করার পর আবার চেষ্টা করার জেদ, এই জিনিসটাই কিন্তু তাকে তৈরি করেছে। তার আসল এডুকেশন কিন্তু কোনো ক্লাসরুমে হয়নি, হয়েছিল রাস্তায়, যখন মাত্র ১৭ বছর বয়সে স্ক্রিম ব্যান্ডের সাথে ট্যুর করছিলেন। ফ্লোরে ঘুমানো, প্রায় না খেয়ে থাকা, জীবনের সবচেয়ে কঠিন পাঠগুলো তিনি ওখানেই শিখেছিলেন। এরপর তার জীবনে এমন একটা অধ্যায় আসে যা শুধু তাকে নয়, পুরো মিউজিক দুনিয়াকেই বদলে দিয়েছিল। কিন্তু সেই অধ্যায়ের শেষটা ছিল খুবই মর্মান্তিক। হ্যাঁ, আমরা নির্বাণার কথাই বলছি। ব্যাপারটা ছিল একটা ঝড়ের মতো। ভাবুন, ১৯৯০-এ ব্যান্ডে জয়েন করলেন, ৯১-এ নেভারমাইন্ড অ্যালবাম দিয়ে পুরো বিশ্বে তোলপাড়, আর ৯৪-এ হঠাৎ করেই সব শেষ। এই উত্থান আর পতনটা ছিল অবিশ্বাস্য দ্রুত। আর বইটার সবচেয়ে শক্তিশালী জায়গাগুলোর মধ্যে এটা একটা। গ্রোল এখানে কার্ট কোবেনকে কোনো মিথ বা লেজেন্ড হিসেবে দেখাননি। তিনি লিখেছেন তার বন্ধুকে নিয়ে, তার বন্ধুকে হারানোর কষ্টটা নিয়ে, একদম ব্যক্তিগত একটা জায়গা থেকে। এর থেকে বড় সত্যি আর কি হতে পারে? এই অধ্যায়টা আমাদের এটাই শিখিয়ে দেয় যে আপনি যত বড়ই তারকা হন না কেন, যত সাফল্যই পান না কেন, যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না। নির্বাণার পর গ্রোয়েলের জীবনটা যেন থমকে গিয়েছিল। মিউজিক থেমে গেছে, চারপাশে শুধু শূন্যতা, একটা গভীর নীরবতা। এই সেকশনটা হলো সেই নীরবতা ভেঙে আবার ফিরে আসার গল্প। সবকিছু হারিয়ে ফেলার পর তিনি আবারই সংখ্যাটাতেই ফিরে এসেছিলেন। একা একজন মানুষ, একটা খালি স্টুডিওতে, একেবারে শূন্য থেকে শুরু। তাহলে কিভাবে আবার শুরু করলেন? প্রথমে একা একাই একটা পুরো অ্যালবাম রেকর্ড করলেন। ভয় থেকে পালানোর বদলে ভয়টাকে জয় করার চেষ্টা করলেন। এটা ছিল শুধু নিজের জন্য কিছু একটা তৈরি করা। আর ঠিক এভাবেই জন্ম হল ফু ফাইটার্সের। গ্রোলের জীবন আমাদের এটাই দেখায়, পতনটা যত বড়ই হোক না কেন, যদি আবার শুরু করার সাহসটুকু থাকে, তাহলে ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে ওঠা সম্ভব। আচ্ছা, এবার আসা যাক শেষ অধ্যায়। এখানে আমরা দেখব ফো ফাইটার্সের দীর্ঘ আর সফল জার্নি এবং সেখান থেকে পাওয়া কিছু অসাধারণ শিক্ষা। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা একেবারে আকাশ-পাতাল। একদিকে নির্বাণার সে বিশৃঙ্খলা, আর অন্যদিকে ফু ফাইটার্সের আনন্দ আর টিমওয়ার্ক। এটা শুধু ব্যান্ডের বদল ছিল না, এটা ছিল গ্রোয়েলের পুরো জীবন দর্শনের বদল। ফো ফাইটার্স এত বছর ধরে কিভাবে টিকে আছে? কারণটা হলো এই পয়েন্টগুলো। এখানে ইগো বা অহংকারের কোনো জায়গা নেই। আছে সম্মান, টিমওয়ার্ক আর পরিবারকে গুরুত্ব দেওয়া। আর সবচেয়ে বড় কথা, কোনটা জরুরি সেটা বুঝে না বলতে পারা। শেষ পর্যন্ত পুরো বইটার মূল বার্তাটা কিন্তু এটাই। ডেভ গ্রোলের কাছে মিউজিক কোনোদিন শুধু একটা কেরিয়ার ছিল না, এটা ছিল তার লাইফলাইন। এমন একটা জিনিস যা তাকে সবচেয়ে খারাপ সময়েও পথ দেখিয়েছে, বাঁচিয়ে রেখেছে। আর ঠিক এই কারণেই বইটা এত স্পেশাল। এটা কোনো রকস্টারের বড়াই করার গল্প নয়, এটা কৃতজ্ঞতার গল্প, শোক সামলে ওঠার গল্প আর সাহসের গল্প। এখানে কোনো লেজেন্ড নেই, আছেন শুধু একজন মানুষ যিনি মিউজিককে ভালোবাসেন। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা রেখে যাই। ডেভ গ্রোলের জীবনের ছন্দ ছিল মিউজিক, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই তো এমন একটা ছন্দ থাকে, তাই না? এমন একটা কিছু যা আমাদের সব কঠিন সময়েও এগিয়ে নিয়ে যায়। ভাবুন তো, সেই চালিকা শক্তিটা কি?